কি কি করেছে আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন রাগ হই। আমাদের এখানে উপসচিব যুগ্ম সচিব পর্যায়ে যত সরকারি অফিসার আছে সবাইকে গাড়ি দিয়ে দিচ্ছে, গাড়ি প্রাইভেট কার দিয়ে দিয়েছে। শুধু সেটা না, এই গাড়ি মেনটেন করার জন্য 40,000 টাকা মাসে দিয়ে দিয়েছে। তার মানে গাড়ি সারাদিন চড়বে, শুধু অফিসে যাওয়ার জন্য না। 40,000 টাকা না 50,000 টাকা, 50,000 টাকা সে যুগ্ম সচিব পর্যায়ে সকল কর্মকর্তাকে দিয়ে দিয়েছে, গণহারে যুগ্ম সচিব বানিয়েছে। তাহলে গাড়ি কতগুলা বাড়লো দেখেন। সেকেন্ড জিনিস শোনেন ভাইয়া, আপনি যে কোনো শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য এক্সপার্ট হওয়ার তো দরকার নেই, আপনি পাবলিক ট্রান্সপোর্টকে উৎসাহিত করবেন। পাবলিক ট্রান্সপোর্ট বিআরটিসির বাস তো আপনি ছোটবেলায় দেখেছেন, এখন খুঁজে পান নাকি বিআরটিসি দেখেন। পাবলিক ট্রান্সপোর্ট ধ্বংস করে দিয়েছে। ব্যক্তিগত মালিকানার যে মাফিয়া আছে, গাড়ির চালক, বাসের চালক, বাসের মালিক, তাদের কাছে এটাকে তুলে দিয়েছে। তারপরে যখন তখন জনসভা করে। আপনি এটা হিসাব নেন, গত এক বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সংগঠনগুলো মিলে শুধু এক বছরে ঢাকা শহরে কতগুলো সভা করেছে, শুধু হিসাব নিয়ে দেখেন। আবার যেটা করেছে, এগুলি করার কারণে সব স্লো হয়ে যায় না? স্লো হয়ে যাওয়ার পর যখন মন্ত্রীরা যায় রাস্তা দিয়ে, মন্ত্রী না, পুলিশ কমিশনার পর্যায়ের লোকজন, তারা আবার যায় উল্টা রাস্তা দিয়ে। আপনি পৃথিবীতে কোনো সভ্য দেশে দেখেছেন যে তারা ভিআইপি দেখে তারা উল্টা রাস্তা দিয়ে যাবে? তারা ভিআইপি দেখে যাবে দেখে সমস্ত রাস্তার মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়, এবং ওই পিছনে পিছনে যে গাড়ি থাকে সেখান থেকে আবার লাঠি দেখায় আমাদের। আমার মেয়ে ক্লাস 1-এ পরে একদিন বলে, বাবা আমাকে লাঠি দেখাচ্ছে কেন? আপনি এরকম অসভ্য কাণ্ড দেখেছেন পৃথিবীর কোথাও? আর বাংলাদেশি ভিআইপি কি বঙ্গবন্ধুর বক্তৃতা শুনলে বোঝা যায়? এখানে আবার ভিআইপি থাকবে কেন? এখন আপনি বলেন, এই যে এত ভিআইপি কেন? ভিআইপিতে ভরে গেছে। আরে একটা সময় শোনেন, আমরা একটা যে বুঝি, আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ওনারা যখন রাস্তা দিয়ে যাবে, বা স্পিকার, বা ধরেন চিফ জাস্টিস, ওনাদের জন্য আপনি প্রোটোকল দিতে পারেন। ওনাদের দ্রুত যাওয়ার দরকার আছে। আপনি একটা প্রতিমন্ত্রী, আপনি 100টা লোক রেজিস্ট করলে একটা লোক নাম জানবে না, সে রাস্তা দিয়ে যাবে, সমস্ত বাংলাদেশের মানুষকে দাঁড়া থাকতে হবে তার জন্য। একটা পুলিশের কমিশনার যাবে, সবাইকে দাঁড়া থাকতে হবে তার জন্য। এটা একটা মগের মুলুক ছাড়া অন্য কিছু। এই যে আপনি বলেন যে উন্নয়ন, আপনি যে বললেন না মানসিক উন্নয়ন, এদের মানসিক উন্নয়ন হয়েছে। আমাদের সংবিধানে বলা আছে, এই প্রজাতন্ত্রে কর্মে যারা নিযুক্ত আছে, বঙ্গবন্ধু সংবিধান, তারা হচ্ছে আমাদের সেবক, এবং আমাদের সেবা দেওয়া হচ্ছে তাদের কর্তব্য। আপনি তাদের আচরণ দেখেন না, আপনি থাকেন ঢাকাতে 2 মাস, আপনার মনে হবে তারা হচ্ছে প্রভু, আমাদের প্রভু, তারা হচ্ছে মালিক, আমরা হচ্ছে তাদের প্রায় দাসতুল্য মানুষ। তারা রাস্তা দিয়ে যাবে, সমস্ত গাড়ির দাঁড়া থাকতে হবে। আমরা পৃথিবীতে কোনো দেশে যাই না, বহু দেশে গেছি, 34টা দেশে গেছি, এরকম কাণ্ড দেখিনি কোথাও। তো এগুলির জন্য ফ্রাস্ট্রেশন লাগে। ধরেন অনেক সময় হয় কি, সরকার ভালো কাজ করে না সেটা না, আপনি সত্যি বলেছেন যে ইপিজেড করেছে, বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে, ইনফরমেশন টেকনোলজিকে উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছে, এরকম স্ট্রাকচার করেছে। ব্যাপারটা হচ্ছে প্রপোর্শনটা কি। ধরেন আমি সোজা করে বলি, ধরেন আমি জনগণের কাছ থেকে আমি 1,000 টাকা ধরেন উঠালাম ট্যাক্স বাবদ। 1,000 টাকা উঠায় যদি আমি 800 টাকা যদি ব্যয় করি জনগণের জন্য, আর 200 টাকা যদি মেরে দেই, বাংলাদেশের মানুষ মাইন্ড করে না যে একটু চুরি টুরি করতে হয়, পলিটিক্যাল পার্টি চালাইতে হয় ইত্যাদি, একটা কনসেপ্ট আছে এখানে, সাউথ এশিয়াতে আছে। কিন্তু ধরেন আমি 1,000 টাকা তুলে 300 টাকা ব্যয় করলাম আর 700 টাকা মেরে দিলাম, তারপর আমি বললাম ওই যে 300 টাকা উন্নয়ন করছি, দেখো না এই যে উন্নয়ন। তো সেটা না হয় কি, আমি কিন্তু আওয়ামী লীগ বিএনপি কারো নাম নিচ্ছি না, বুঝছেন। আমাদের শাসকরা, আমি সবসময় বলি, আমাদের শাসকরা ভালো মানুষ না, বুঝছেন। তাদের প্রধান কাজ হচ্ছে, দেখেন আমি কোনো দল নাম বলছি না, ভালো মানুষ না, ভালো মানুষই, কিন্তু না আমি একটু ব্যাখ্যা করি, ভালো মানুষ না কেন ব্যাখ্যা করি বলি। দেখেন এইরকম একটা অভাব অভিযোগ থাকা, এত সমস্যায় থাকা একটা দেশ, এই দেশে আমরা তো সম্পদশালী মানুষ না, তাও তো একটা লোকের সামান্য উপকার করতে হলে কত ভাল লাগে। আমার কাছে মনে হয় যারা দেশের ক্ষমতায় আসে, আমি কোনো দলের নাম নিচ্ছি না, যে কোনো দল, একটা সমস্যা পীড়িত দেশে কত কিছু করার আছে তাদের। আপনি আমাকে বলেন, আমি তো ট্রান্সপোর্ট এক্সপার্ট না, যোগাযোগ এক্সপার্ট না। আপনি বলেন ঢাকা শহরে যানজট কমানোর জন্য 5 বছরে কমাই দেবো, আমি এখান থেকে চ্যালেঞ্জ করে গেলাম। আপনি ঢাকা শহরকে সেন্ট্রালাইজ করছেন কেন? ঢাকা শহরের ভিতরে বাংলাদেশ রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্সের হেডকোয়ার্টার কেন থাকবে? আপনি আমাকে বুঝায় বলেন। বর্ডার সিকিউরিটি ফোর্সের হেডকোয়ার্টার ঢাকা শহরের মাঝখানে কেন থাকবে? ঢাকা শহরের মাঝখানে অ্যাড করেন নেভির হেডকোয়ার্টার কেন থাকবে? আর সব হেডকোয়ার্টার চিটাগাং এ সব আছে। আবার আপনি ঢাকা শহরের ভিতরে গার্মেন্টস থাকবে কেন? ঢাকা শহরের ভিতরে এতগুলা ইউনিভার্সিটি থাকবে কেন? এত অফিস থাকবে কেন? আপনি আমাকে বলেন ভাই, আপনি তো বিদেশে পড়াশোনা করিয়েছেন, 18 কোটি লোকের দেশ কি ইউনিটারি গভর্নমেন্ট হওয়া উচিত, নাকি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট হওয়া উচিত, নাকি ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত বলেন?
তা Okay. আমি কেন বলি ভালো মানুষ না, বুঝছেন? ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত, আই উচিত এগ্রি না উইথ বলেন? দ্যাট 100%। আমি এর আগেও একটা টক শোতে বলে গেছিলাম সমস্ত গতবার। ক্ষমতা নিজের হাতে রাখবে, এখানে না, যা ইচ্ছা অন্য যেন একটা করতে talk পারে। showতে। এটা হচ্ছে এদের Decentralized মানসিকতা। এই জন্য আমি বিশ্বাস করি আমাদের শাসক শ্রেণী ভালো মানুষ না, আমি এটা বিশ্বাস করে বলছি আপনাকে, যে ভালো মানুষ হলে তারা অল্প কিছু নিজের সম্পদ বানায় টানায় ক্ষমতা দেখায়ও অনেক কাজ করতে পারতো। করেছে কাজ, কিন্তু তার চেয়ে অনেক কাজ করার স্কোপ ছিল। এই জন্য বলি ভালো মানুষ না। না, ভালো মানুষ না বললে আসতে এটা সরি অ্যাড্রেসিং। আচ্ছা ঠিক আছে, আমি কারেক্ট করি, ভালো শাসক না, সরি, ভালো শাসক না, সরি, ভালো শাসক, ভালো মানুষ সবাই না, ভালো মানুষ বুঝাতে নেই, ভালো শাসক না আমি বুঝাতে যদি চাই। কালকে জিল্লুরকে বসিয়ে দিই, জিল্লুর হয়তো দেখা গেলো একই ট্রেনে, কারণ কোম্পানি ইউ কিপস পুট ইট ইন ইউর হেড, দি কোম্পানি মিক্সিং উইথ, দ্যাটস ওয়াই দে ভালো মানুষকেও খারাপ করে দেয়। কিছু ভালো মানুষ আছেও এর মধ্যে। না, তা তো আছে, আমি আসলে মাথায় ভালো ঢুকে গেলো। শাসক বুঝাতে আর চেয়েছি। আমি before I forget, it's raised a very important topic about the joint secretaries and deputy secretaries and the EONOs or the whatever first level টাকে কি সব বলে গাড়ি আমি দিয়ে জানি না, ওটা ডিসিস whatever it is that গাড়ি তো দেওয়ার কথা না, কারণ আই ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট অফ ক্যানাডা, অলসো এনভায়রনমেন্ট ক্যানাডা, হেলথ ক্যানাডাতে আমি কাজ করেছি অ্যাজ এ সিনিয়র ইকোনমিস্ট হিসেবে, কিন্তু আমার কোনো গাড়ি টাড়ি পেতাম না। কিন্তু এখানে সিনিয়র ইকোনমিস্টরা গাড়ি পাবে, খালি গাড়ি না, ইউল গেট পুলিশ প্রোটোকল অ্যান্ড 50,000 টাকা যেন গাড়ি সারাদিন চলে রাস্তায়। উল্টা দিক দিয়ে যাতায়াত করা, ওটা হয়। কিন্তু ওটা হওয়ার পর আমি ওভারঅল ম্যাক্রো পিকচার দেখবো, এগুলো সব মাইক্রো লেভেল টক, উই আর ডুইং ইট, বাট ম্যাক্রো লেভেলে country has progressed. If I compare my last visit to this year, country has progressed. There are some economic ups and downs. কিছু গেছে, কারণ কিছু পলিসিগত প্রবলেমও হয়েছে এবং কিছু মিসলিড হয়েছে। এবং একটা পয়েন্ট ইউ রেজড ইট ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, ব্যুরোক্রেটিক বটলনেকস। এটা আমি বলতে চেয়েছিলাম এখানে, যে কোনো ইনভেস্টমেন্ট, যেটা আমি লিঙ্গারিং করেছি, এফডিআই, লেটস পুট ইট দিস ওয়ে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, এফডিআই এখানে কম কেন? এনিবডি ডিড রিসার্চ? আপনার ইকোনমিক ফার্মস আছে, দে শুড ডু রিসার্চ, ওয়াই এফডিআই ইজ নট কামিং। করেছে research? না, ওই রিসার্চ করে 24 জায়গায় সিগনেচার নিতে হয়, নাও ইউ কামিং টু দ্য, এটা জানি সবাই আমরা। প্রাইভেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, প্রাইভেট। আমি একজন প্রাইভেট সিটিজেন অফ ক্যানাডা, আমি ক্যানাডিয়ান সিটিজেন, জি। অ্যাজ ওয়েল অ্যাজ বাই বর্ন বাংলাদেশ সিটিজেন, সো আই ডিসাইডেড টু ডু সামথিং ফর মাই বার্থ কান্ট্রি। আমি স্যার একটা এক্সাম্পল দিতেছি। জি, আমরা জানি। তারপরে আই ডিসাইড ওকে আই ইনভেস্ট $500 million, আই কনভিন্সড মাই প্রাইভেট ইনভেস্টার্স, ওখানকার প্রাইভেট, নাথিং টু ডু দ্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট, নো G2G,